বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি জহুরা কানিজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমি তোমাদের রাজনৈতিক সমাজতত্ত্ব যে কোর্সটা নিচ্ছি সেটারই আজকে ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি আরেকটা টপিক পড়াবো, যেটা আমাদের সবার পরিচিত একটা বিষয়, যেটা আমরা আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় প্রতিনিয়ত এই বিষয়গুলোর বিভিন্ন দিক আমরা দেখতে পাচ্ছি, এবং যেটার মাধ্যমে একটা রাষ্ট্র ব্যবস্থা মানে সঠিক পথে পরিচালিত হতে পারে এবং সেটা জাতীয় রাষ্ট্রে পরিণত হয়, এবং যেটাকে আমরা রাষ্ট্র ব্যবস্থার একটা অপরিহার্য উপাদানই বলে থাকি। হ্যাঁ, যেটা একটা রাষ্ট্র ব্যবস্থা বলো, একটা সরকার ব্যবস্থা, এবং সরকার জনগণের মধ্যে ভালো সম্পর্ক, রাষ্ট্রের স্থিতিশীলতা, পরিবেশ সবকিছুর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা এই বিষয় সম্পর্কে আমাদের আরো ভালোভাবে জানতে হবে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে মূল আলোচনায় যাই। আমরা একটু আগে বললাম যে আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার সাথে এটা সম্পৃক্ততা আছে, তাই না? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই যে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার প্রেক্ষাপটে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা ব্যবস্থা। মানে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বলি, সমাজতান্ত্রিক ব্যবস্থা বলি, সবকিছু সব মানে প্রতিটা এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই রাজনৈতিক দলের আহ, মানে খুব গুরুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটা সবার কাছেই স্বীকৃতি পেয়েছে আমরা জানি। এই ব্যবস্থার মাধ্যমে আমরা রাজনৈতিক যে আমাদের বিষয়টা সেটা স্থিতিশীলতা থাকে। তারপরে এই যে রাজনৈতিক মূল্যবোধ, গণসচেতনতা, গণতান্ত্রিক যে আদর্শ, সবকিছু ক্ষেত্রেই কিন্তু এই রাজনৈতিক দলের আমরা ভূমিকা দেখতে পাই। এবং এটাকে আমরা একটা সংখ্যাগরিষ্ঠ শাসনও বলতে পারি, কারণ দল ব্যবস্থার মাধ্যমে আমরা জানি সংখ্যাগরিষ্ঠতার বিষয়টা রক্ষা করা হয়, তাই না? তারপরে সরকারকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে, আবার আইন শাসন বিভাগের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, হ্যাঁ, এই দলটা খুব ভালোভাবে কাজ করে থাকে। তার মানে আমরা বলতে পারি যে রাজনৈতিক দল ব্যবস্থা ছাড়া কিন্তু আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা কল্পনা করা যায় না। তো এটা হচ্ছে রাজনৈতিক দলের বিষয় গেল। আর আমরা সেই সাথে আজকে মানে আজকে যে বিষয়টা আমি তোমাদেরকে আরেকটা বিষয় পড়াবো সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। আমরা জানি আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন রাজনৈতিক দলও একটা অপরিহার্য বিষয়, ঠিক সেই রকম বর্তমানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায়। তো এর আমরা এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আমরা কি দেখতে পাই রাষ্ট্র ব্যবস্থায়? এরা বিভিন্নভাবে এদের কৌশল আমরা দেখতে পাই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। হ্যাঁ, নিজেদের স্বার্থ আদায়ের ক্ষেত্রে তারা এই বিষয়গুলোকে কাজে লাগায়। তারা কি করতে পারে? এছাড়া তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যে কোনো উপায়ে সরকারের সিদ্ধান্তকে কিন্তু তারা প্রভাবিত করে নিজেদের স্বার্থ যে বিষয়টা আছে সেটা অর্জনের চেষ্টা করে। এই হচ্ছে রাজনৈতিক দল আর চাপ সৃষ্টি করে, প্রাইমারি তোমাদেরকে ধারণা দিলাম, যেটা তোমরা জানো। তো আজকে আমরা রাজনৈতিক দল সম্পর্কে এখন আমরা আর একটু জানবো। হ্যাঁ, বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনদের মতামত। যেমন সাধারণ ভাষায় আমরা রাজনৈতিক দল বলতে কি বুঝি? যে একই মতাদর্শ ব্যক্তিদের নিয়ে গঠিত একটা সংগঠন, যারা সংঘবদ্ধভাবে সরকারি ক্ষমতা দখলের চেষ্টায় মানে চেষ্টা করতে থাকে এবং ক্ষমতায় গিয়ে নিজেদের নীতি আদর্শকে বাস্তবায়ন করতে চায়। এটা সাধারণ কথায়। এখন আমরা দেখব রাজনৈতিক দলকে কেন্দ্র করে, হ্যাঁ, বিশিষ্ট ব্যক্তিদের মতামত। যেমন এডমন্ড বার্কের মতে কি বলেছেন, যে যখন কোনো নির্দিষ্ট স্বীকৃত নীতির উপর ভিত্তি করে একটা সংগঠিত জনসমষ্টি যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট হয়, তখন তাকে রাজনৈতিক
দল নামে অভিহিত করা হয়। আচ্ছা, এরপরে অধ্যাপক গিলক্রাইস্টের মতে দেখো, রাজনৈতিক দল হলো সমমতাদর্শে বিশ্বাসী নাগরিকগণের সেই অংশ যা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা করে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে স্পোলম্যান কি বলেন, যে যখন কোনো গোষ্ঠী এককভাবে বা অনুরূপ সংঘের মাধ্যমে মিলিত হয়ে বা প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান বা ভবিষ্যৎ সার্বভৌম রাষ্ট্রের সরকারি নীতি কর্মচারীদের উপর আইনগত কর্তৃত্ব স্থাপন বা সংরক্ষণের জন্য স্পষ্ট ও বিঘোষিত উদ্দেশ্যে সংগঠিত হয়, তখন ওই জনসমষ্টিকে রাজনৈতিক দল নামে অভিহিত করা হয়। তার মানে আমরা যে কয়টা সংজ্ঞা জানলাম, তাদের মতামতের ভিত্তিতে আমরা এতটুকু বলতে পারি যে রাজনৈতিক দল হচ্ছে একটা সংগঠিত দল, তাই না, যাদের একই মতাদর্শে এরা থাকবে এবং এদের নীতি আদর্শ থাকবে এবং মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু ক্ষমতায় যাওয়া। আর সেই জন্য তারা কি করে, জনগণকে একত্রিত করার চেষ্টা করে, তার মানে জনমত গঠনের চেষ্টা করে। এটাই হচ্ছে রাজনৈতিক দলের সংজ্ঞা। আচ্ছা, এবং তারা যেটা চেষ্টা করে সেটা কিন্তু হচ্ছে বৈধ উপায়ে ক্ষমতায়, বৈধ উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা চলে যাই। এখানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি দেখব, যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দেখো, যে কতিপয় ব্যক্তিদের নিয়ে গঠিত একটা সংগঠন, মানে সংগঠিত গোষ্ঠী, এটা একটা মানে দল, একই মতাদর্শের অধিকারী, সুনির্দিষ্ট নীতি আদর্শ এবং কর্মসূচি থাকবে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কর্মসূচি এদের থাকবে, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে, নির্বাচনে এরা সমাজ কল্যাণ তথা জাতীয় স্বার্থ সাধনে তারা ভূমিকা রাখে। হ্যাঁ, মোটামুটি এই তারপর আর কি, এখানে দলীয় আদর্শ কর্মসূচি গঠনের, জনমত গঠন, বৈধ উপায়ে ক্ষমতা অর্জন, সরকার গঠনের স্বীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। তার মানে সংজ্ঞার যে বিষয়গুলো সেখানে আমরা বৈশিষ্ট্য হিসেবে পেয়ে যাচ্ছি, যে এটা সংগঠিত, এদের নীতি আদর্শ থাকে, এদের একটা কর্মসূচি থাকে, এরা এদের নেতা যে তাকে কিন্তু আগে তারা মনোনয়ন দেয় বা তার আগে নির্ধারণ করে থাকে, তারপরে এর প্রেক্ষাপটে তারা নির্বাচনী প্রচার করে। হ্যাঁ, এবং তারপরে কি করে, প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তারা বৈধ উপায়ে ক্ষমতায়, যে তাদের যে নীতি আদর্শ এবং তারা যে কর্মসূচি হাতে নিয়ে ক্ষমতায় গিয়েছে সেটাকে তারা বাস্তবায়নের চেষ্টা করে। এটা হচ্ছে মানে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে রাজনৈতিক দলের ভূমিকা কার্যাবলী। তার মানে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, হ্যাঁ, কি ধরনের মানে ভূমিকা কাজ করে থাকে একটা রাজনৈতিক দল, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সে কথাই বলা হচ্ছে। আমরা জানি এই যে সংজ্ঞা বৈশিষ্ট্য পড়লাম, এখান থেকে আমরা বুঝতেই পারছি যে তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, তাই না, এবং বিভিন্ন ধরনের কাজ তারা করে থাকে। তবে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় যে সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে, হ্যাঁ, তার মানে তাদের কার্যাবলী যেটা বা কাজগুলো সেগুলোও কিন্তু কি করছে, ধীরে ধীরে বৃদ্ধি পেতেই থাকছে। আহ তাহলে আমরা একটু কাজগুলো নিয়ে আলোচনা করি। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে কাজগুলো জাস্ট বলে যাচ্ছি, যে যেহেতু আমাদের সময়ে টাইমিং এর একটা বিষয় আছে, এই জন্য ডিটেলস হয়তো আলোচনা করা যাচ্ছে না। আমি অল্প কিছু কিছু করে আলোচনা করি, কারণ এরপরে আমাদের আবার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বিষয়টাও আছে। তো সমস্যা নির্ধারণ, জনগণের কাছে উপস্থাপন, তার মানে কি তার মানে রাজনৈতিক দল কি করে, প্রথমে করে যে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের যে জাতীয় সমস্যা নির্ধারণ, হ্যাঁ, সেটাকে আগে তারা মানে চিহ্নিত করে এবং সেগুলো জনগণের সামনে নিয়ে আসে। কারণ সাধারণ মানুষ তো জানে না যে একটা রাষ্ট্রে কত ধরনের সমস্যা আছে বা তৈরি হতে পারে। এই যে বিষয়গুলো, এগুলো তারা সামনে নিয়ে এসে দ্রুত সমাধানের মানে চেষ্টা করবে। এই কথা বলা হয়, যে এই জন্য তারা সুসংগঠিত একটা দল গঠন করে এবং তারা ক্ষমতায় যাওয়ার পর সেগুলো সমস্যা সমাধানের চেষ্টা করে বা জনগণকে প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় গেলে সেগুলো সমস্যাগুলো সমাধান করবে। এটা তারপরে দলীয় নীতিমালা ও কর্মসূচি
প্রণয়ন, দলীয় নীতিমালা তো অবশ্যই তাদের দলীয় নীতিমালা কর্মসূচি প্রণয়ন করতে হবে। মানে একটা কার্যবিবরণী যেটাকে ম্যানিফেস্টো বলা হয়। এছাড়া তোমার সামাজিক, রাজনৈতিক এই সমস্যা সমাধানের জন্য তাদের কর্মসূচি ঘোষণা করবে তারা। তারপর নেতৃবৃন্দ সেগুলোকে আবার কি করবে, সবাই সেগুলো গৃহীত ও মানে অনুমোদন দিবে। হ্যাঁ, এই বিষয়টা এখানে তাদের এখানে তারা করবে আর কি। এরপরে বলা হচ্ছে প্রার্থী মনোনয়ন ও নির্বাচনী প্রচার। প্রার্থী মনোনয়ন নির্বাচনী প্রচার কিরকম, রাজনৈতিক দল নির্বাচনী প্রতিযোগিতা করার জন্য কি করে আমরা জানি, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়, তাই না? এরপরে কি করে, এই প্রার্থীর মনোনয়নের পর তার পক্ষে কি করে নির্বাচনী প্রচার কার্য চালায়। সেটা বিভিন্ন ভাবে তারা এই কাজগুলি করে থাকে, সভা সমিতি অনুষ্ঠান প্রচার, বিভিন্ন ধরনের প্রচারের মাধ্যমে এই বিষয়গুলিকে তারা বিভিন্ন জনের কাছে উপস্থাপন করে এবং নির্বাচনে জয়লাভের জন্য সবকিছু তারা করার চেষ্টা করে থাকে। আচ্ছা, এরপরে নীতি বা মতাদর্শ প্রচার করা। আমরা জানি আহ যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কি আলাদা আলাদা নীতি আদর্শ থাকে, যেটা জনগণকে তারা আহ, জানায়, বিভিন্নভাবে সেটা জানাতে পারে। যেমন বিভিন্ন বই পুস্তক, মিছিল মিটিং সভা সমাবেশ, এগুলোর মাধ্যমে কিন্তু সাধারণ মানুষরা জানে। যে যারা শিক্ষিত মানুষ তারা তো জানেই আগে থেকে বা বিভিন্ন বিষয়কে উপলব্ধি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ বেশি বুঝতে পারে তখন যারা এই ধরনের কর্মকাণ্ড, যে মিছিল মিটিং সভা সমিতি করে থাকে তার মাধ্যমে কিন্তু তারা জানে। তার মানে হচ্ছে এটাও তাদের একটা কাজ। তারপরে জনমত গঠন। রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে জনমত গঠন, কারণ জনমত না গঠন করে তারা কিন্তু কখনো ক্ষমতায় যেতে পারবে না। আর জনগণের মত না থাকলে কিন্তু তারা ক্ষমতাতে বেশি দিন থাকতে পারে না। তাই জনমত খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারা এই মাধ্যমকে মানে কে গঠন করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকে, যেটা তারা টেলিভিশন, বেতার, অন্যান্য গণমাধ্যম, বর্তমানে যে সামাজিক যোগাযোগ, হ্যাঁ, সবকিছুকে ব্যবহার করে থাকে। কারণ জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। এটা গেল একটা বিষয়। তারপরে আরেকটা হচ্ছে সরকার গঠন। এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তারা ক্ষমতায় যায় সরকার গঠন করার জন্যই। হ্যাঁ, তারা কি করে, তারা ক্ষমতায় যাওয়ার আগে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি দেওয়ার পরে কি করে, যে তারা যখন ক্ষমতায় যায় সেগুলোকে বাস্তবায়নের চেষ্টা করে। হ্যাঁ, এবং এক্ষেত্রে দেখা যায় যে মানে সাধারণত দলের যে শীর্ষস্থানীয় নেতা বা নেত্রী, হ্যাঁ, সে দলীয় সদস্যদের নিয়ে তখন মানে পরে যে তারা কি করে সরকার গঠন করে। এভাবেই তাদের কার্যক্রম চলতে থাকে। আচ্ছা, এরপরে জনগণ ও সরকারের মাঝে সেতু বন্ধন। জনগণ সরকারের মাঝে সেতু বন্ধন মানে কি, যে আমরা কি জানি যে রাষ্ট্রের সমস্ত জনগণই তো সরকার যে ব্যবস্থা সেটাতে অংশগ্রহণ করতে পারে না, তাই না? কিছু সংখ্যক ব্যক্তিবর্গ নিয়ে কিন্তু একটা সরকার ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে এই যে জনগণের বিভিন্ন সমস্যা এবং তারা যে সরকারকে জানাবে, এটা কে কাজ করে? রাজনৈতিক দল। আবার সরকারের বিভিন্ন যে বিষয়গুলো আছে, যে নীতি নির্ধারণ করে থাকে বা যে একটা রাজনৈতিক ব্যবস্থার যে প্রেক্ষাপট সবকিছুই তারা কি করে জনগণের সামনে তুলে ধরে। ফলে দুই দিকের যে সমস্যা এগুলো সমাধানে সহজ হয় বা সরকার জনগণের মধ্যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা সুসম্পর্ক তৈরি হয়, যেটা রাজনৈতিক দল করে থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে এখানে সেতু বন্ধন হিসেবে রাজনৈতিক দল তাহলে কাজ করছে। আচ্ছা, এরপরে আমরা যাই। এরপরে দেখবো রাজনৈতিক শিক্ষার বিস্তার। রাজনৈতিক শিক্ষার বিস্তার না হলে কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডটা সঠিকভাবে পরিপূর্ণতা পায় না, তাই না? তার মানে কি, রাজনৈতিক দল কিন্তু এই আহ, কর্মকাণ্ডে কিন্তু জনগণকে ব্যাপকভাবে অংশগ্রহণের কিন্তু সুযোগ দিয়ে থাকে। এবং দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক ব্যবস্থার সাথে সমস্ত জনগণ সেটা সমস্ত জনগণকে তারা কি করে সম্পৃক্ত করার চেষ্টা করে। এটা একটা বিষয়। তারপরে রাজনৈতিক অংশগ্রহণ। তারপর রাজনীতিতে ওটা গেল শিক্ষা বিস্তার, তাই না? যে মানে কি, জনগণকে সচেতন, শিক্ষা বিস্তার মাধ্যমে জনগণকে সচেতন করে তারা যেন জাতীয় রাজনৈতিক যে ব্যবস্থা এখানে তারা অংশগ্রহণ করতে পারে। তো ঠিক
এই শিক্ষা কার্যকর বিস্তারের মাধ্যমে কিন্তু জনগণ যখন সচেতন হচ্ছে, তখনই কিন্তু রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রটা আরো বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই কাজগুলি কে করছে? রাজনৈতিক দলই করে থাকে। এবং দেখা যাচ্ছে এই কাজ যখন সম্পন্ন হয়, তখনই একটা রাষ্ট্র ব্যবস্থা আরো সেটা সংস্কৃতি যেটা বলবো সেটা আরো উন্নত মানের হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আম সরকারের স্বৈরাচারিতা রোধ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি যদি কিছু সীমাবদ্ধতা না থাকে, তাহলে কিন্তু সরকারের স্বৈরাচারিতা বৃদ্ধি পেতে থাকে। তো এই ক্ষেত্রে যেটা হয় সেটা দেখা যাচ্ছে বিরোধী দল, হ্যাঁ? সরকারি দলের সমালোচনা আ যখন গঠনমূলক সমালোচনা করে, এবং আ আ দেখা যাচ্ছে যে বিরোধী দলের যে বিষয়গুলো থাকে, তখন সরকারি দল সেগুলোকে বিষয়কে চিন্তা করে বা সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করে, এবং এর মাধ্যমেই বিরোধী দল আর সরকারি দলের এই যে বিষয়টার মাধ্যমে কিন্তু সরকারের যে বিষয়টা সেটা কিন্তু একটা স্থিতিশীল অবস্থায় থাকে। না হলে দেখা যাচ্ছে যে যদি গঠনমূলক সমালোচনা বা বিরোধিতা না থাকে, তাহলে কিন্তু সরকার যা ইচ্ছে তাই ক্ষমতা আ প্রভাব বিস্তার করতে পারে। এজন্য এটার দরকার আছে। আচ্ছা, এরপরে শান্তিপূর্ণ পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন। শান্তিপূর্ণ পদ্ধতি কি? যে তারা ক্ষমতায় যাবে নিয়মতান্ত্রিক পন্থায়। এটাই তাদের মূল মন্ত্র। হ্যাঁ? রাজনৈতিক দলের। তার মানে রাজনৈতিক দলের যে ক্ষমতার যে পালাবদল ঘটে, এখানে নির্বাচনের মাধ্যমে, আ সময়মতো নির্বাচনের মাধ্যমে তারা আম নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায়। সেই জন্যই তারা ১ম থেকে কাজ করে থাকে। তাদের কখনোই চিন্তাভাবনা আসে না যে বিপ্লব বা ধ্বংসাত্মক কলাপের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে। এটা কখনোই একটা ভালো রাজনৈতিক বা রাষ্ট্রীয় ব্যবস্থার রূপ হতে পারে না। তাই তারা শান্তিপূর্ণ যাতে রাজনৈতিক ব্যবস্থা বজায় থাকে, স্থিতিশীল থাকে, সেই জন্যই এই ক্ষমতার পরিবর্তনটা এই শান্তিপূর্ণভাবেই তারা করতে চায়। আচ্ছা, এরপরে হচ্ছে যে রাজনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা স্থিতিশীলতা। রাজনৈতিক দলেরই কাজ হচ্ছে কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষা করা। হ্যাঁ? যদি তারা কি জন্য এটা রক্ষা করে? তারা জানে যে তারা কাজ করছে কিন্তু কোনো ব্যক্তিগত বা দলীয় স্বার্থে না। হ্যাঁ? তারা জাতীয় স্বার্থকে চিন্তা করে, জাতীয় স্বার্থের ভিত্তিতে কিন্তু নিজ নিজ মতাদর্শ অনুযায়ী তারা নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রেরণ করে। এখানে দল, মত, বর্ণ, হ্যাঁ? সবকিছুর উপর ভিত্তি করে তারা জাতীয় স্বার্থকে আম আ প্রাধান্য দিয়ে সবকিছু তারা সিদ্ধান্ত নেয়, এবং এর মাধ্যমে কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় তারা শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমে কিন্তু সরকার গঠন এবং সরকারকে পরিচালনার চেষ্টা করে। তার মানে আমরা উম এখান থেকে যে বিষয়গুলো বুঝতে পারছি সেটা হচ্ছে যে যে এই যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটা একটা রাষ্ট্র ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটা অপরিহার্য উপাদানই বলেছি আমরা। যে এই দল ব্যবস্থায় কিন্তু একটা দেশের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেয়, এবং সেই মতো তারা কাজ করে, নির্বাচন করে, জনমত গঠন করে এবং ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। ক্ষমতায় যেয়ে আবার সরকার জনগণের মধ্যে তারা কাজ করে। সরকার জনগণের মধ্যে সেতু বন্ধনে তারা কাজ করে, এবং এক্ষেত্রে তাদের যে গণতান্ত্রিক ব্যবস্থায় তাদের যে ভূমিকা এতক্ষণ আমরা দেখলাম, সেগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রত্যেকটা ভূমিকায় কিন্তু উম মানে এই রাষ্ট্র ব্যবস্থার উপরে ব্যাপক প্রভাব বিস্তার করে, যার জন্য তারা সেরকম চিন্তাভাবনা করেই পারিপার্শ্বিক অবস্থা, সামাজিক অবস্থা সবকিছু চিন্তাভাবনা করেই জাতীয় স্বার্থকে সামনে রেখেই তারা কাজ করে। তাহলে বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকটা বিষয়ই রাজনৈতিক দলের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা শিক্ষার্থীরা, এরপরে আমরা আরেকটা যে বিষয় দেখব সেটা হচ্ছে প্রেশার গ্রুপ, তাই না? আমরা এটার নাম জানি, বা সমাজে আমরা চলতে যেয়ে বিভিন্ন প্রেশার গ্রুপ আমরা দেখে থাকি। তো এখানে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই যে গতানুগতিক পদ্ধতি, এই গতানুগতিক পদ্ধতির যে আধুনিক একটা রূপ, হুম? সেই বিষয়টাকে বলা হচ্ছে যে সেই গ্রুপটাকে বলা হচ্ছে এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। হুম? এবং এই ধরনের গোষ্ঠী আমরা অনেকদিন থেকে এই বিষয়টাকে জেনে আসছি। তো এই মতবাদের যিনি প্রথম প্রবক্তা তিনি হলেন আর্থার এফ বেন্টনি। ১৯০৮ সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ দ্য প্রসেস অফ গভর্নমেন্টে তিনি এই মতবাদ প্রচার করেন। হ্যাঁ? পরবর্তীতে দেখা যাচ্ছে যে চার্লস বি হ্যাগেন এবং রোনাল্ড
ইয়ং এর সম্পর্কে আলোচনা করেছেন ভালোভাবে। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আগে গোষ্ঠী সম্পর্কে জানার আগে আমরা আহ, গোষ্ঠীকে একটু অল্প কথায় জেনে নিই। সাধারণত গোষ্ঠী বলতে বোঝায় যদি কোনো লক্ষ্য পরিচালনার জন্য যে কিছু মানুষের যে একটা সম্পৃক্ততা মানে সমষ্টি, সেটাকেই বলা হচ্ছে যে কোনো একটা কাজ করার জন্য একত্রিত হওয়াকে সবার একত্রিত হওয়াকে গোষ্ঠী বলা হচ্ছে। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি, এরা আমরা জানি যে এরা একই ধরনের আচরণ মানে সমজাতীয় আচরণ থাকে এদের, পারস্পরিক ক্রিয়া বা পারস্পরিক সম্পর্কের ফলে এটা কিন্তু তৈরি হয়। হ্যাঁ, যা তাদেরকে আবার কি করে একটা শক্তিশালী এককে আবার পরিণত করে। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা বিশিষ্ট জনের এখানে একটা সংজ্ঞা দেখছি। তো তার আগে সাধারণ ভাষায় যেটা বলবো, যে সাধারণ বৈশিষ্ট্যের অধিকারী কিছু সংখ্যক লোকের সমষ্টিকে বোঝায় যারা বিশেষ কোনো স্বার্থ বা দাবি পেশ করে বা পেশ করতে একমত। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে এই আচরণ করে যারা রাজনীতির দাবি দেওয়া সম্পর্কে কম বেশি সচেতন। তো বর্তমানে এই ব্যবস্থায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এইবার এই প্রসঙ্গে আমরা বলবো যে মিরন, এখানে তোমাদের মিরর হবে না, মিরন হবে। হ্যাঁ, তো মিরন উইনার বলেন যে স্বার্থকামী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা যে কোনো স্বেচ্ছামূলকভাবে সংগঠিত গোষ্ঠীকেই বুঝি যা সরকারি কাঠামোর বাইরে থেকে সরকারি কর্মকর্তাগণের মনোনয়ন বলো, নিয়োগ, সরকারি নীতি গ্রহণ, পরিচালনা নির্ধারণে তারা কি করছে, প্রভাব বিস্তারে চেষ্টা করে থাকে বা সচেষ্ট থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে আহ, তোমার আহ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা। তো যে কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে কি যে কোনো সংগঠিত সামাজিক গোষ্ঠী এবং যারা সরকারকে আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টাও করে থাকে। হ্যাঁ, রাজনৈতিক কর্মকর্তাদের আচরণকে তারা আবার প্রভাবিত করারও চেষ্টা করে থাকে, এই বিষয়গুলো তাদের মধ্যে কাজ করে। তো এই গোষ্ঠীগুলোর যে নাম, একে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে আহ, একে আবার বিভিন্ন জন বিভিন্ন মানে নাম দিয়েছেন। যেমন কেউ একে স্বার্থকামী বলেছেন, মানে ইন্টারেস্ট গ্রুপ, কেউ প্রেশার গ্রুপ, কেউ অর্গানাইজড গ্রুপ, আবার আমেরিকায় এটাকে লবি বলা হয়। অনেকে একে উপদলও বলেছেন, আবার মনোবৃত্তি বাহী গোষ্ঠীও এটাকে কেউ কেউ বলেছেন। কেউ কেউ এটাকে মনোবৃত্তিবাহী মানে অ্যাটিটিউড গ্রুপ যেটা সেটা, আবার অনেকে এটাকে পলিটিক্যাল গ্রুপ বলেছেন। মানে প্রভৃতি, মানে এই বিষয়গুলো কি করা হচ্ছে ইত্যাদি বিষয়গুলোকে মানে এই নামগুলোকে এই পরিভাষা হিসেবে এই এই বিষয় মানে ছোট ছোট যে নামগুলো বললাম এগুলা এভাবে এটাকে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, মানে এই গ্রুপের নাম। তবে চাপ প্রয়োগ করা এদের মূল উদ্দেশ্য নয়, মনে রাখবা মূল উদ্দেশ্য হচ্ছে এদের স্বার্থ উদ্ধার করা। ঠিক আছে, এরপরে আমরা কিছু উদাহরণ দেখব। সেটা হচ্ছে যে আমরা প্রতিনিয়তই কিন্তু দেখতে পাই যে আমরা যে সমাজে বাস করি, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এই যে গ্রুপের গুলোর কথা এখানে লেখা আছে, তাদের বিভিন্ন দাবি দেওয়া, সরকারের উপর প্রভাব বিস্তার করা আমরা প্রতিনিয়ত বিভিন্ন কারণে অকারণে আমরা কিন্তু দেখতে পাই। যেমন ব্যবসায়িক দল, একটা রাষ্ট্রে আমরা জানি যে কিছু জাতীয় পর্যায়ে বলো লোকাল যারা ব্যবসা করে, হ্যাঁ সেসব দলকে এখানে বোঝানো হয়েছে। যেমন বাংলাদেশে এমন কিছু দল রয়েছে যেমন এই বিসিসিআই, এই জাতীয় গ্রুপ, এই জাতীয় গ্রুপ এগুলো কি করে সরকারকে তাদের প্রয়োজনে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে কিন্তু তারা তাদের দাবি দেওয়াতে চেষ্টা করে থাকে। সিমিলারলি এখানে বাণিজ্যিক দল, তো এরা কি করে, এরা রাষ্ট্রীয় কাজ করে আবার ইন্টারন্যাশনালিও কাজ করে। হ্যাঁ, বাণিজ্য করে থাকে এবং এটা করতে যে দেখা যাচ্ছে যে তাদের যে সুবিধা অসুবিধা, তারপরে পারিপার্শ্বিকতা বিভিন্ন বিষয় নিয়ে যখন তারা সমস্যায় পড়ে তখন তাদের এই গ্রুপটা এই দলটা একত্রিত হয়ে সরকারকে প্রেশার ক্রিয়েট করে তারা তাদের সুবিধা মতো সবকিছু করার চেষ্টা করে। হ্যাঁ, এটা গেল একটা বিষয়। তারপরে পেশাদারি প্রতিষ্ঠান আমরা বলবো যে বিভিন্ন পেশায় সাথে নিযুক্ত। সেটা হতে পারে তোমার কি হতে পারে মনে করো, সেটা বলতে পারি আমরা শিক্ষক সমাজের কথাই বলি। হ্যাঁ, শিক্ষক সমাজ আমরা আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে আমরা সরকারের কাছে দাবি দেওয়া উত্থাপন করে আমরা আমাদের কিন্তু সেই যে সঠিক প্রাপ্যটা সেটা আদায়ের চেষ্টা করি। আমাদের কথাও বলা যেতে পারে, আইনসভার কথা বলা যেতে পারে। হ্যাঁ, আবার এর সাথে বিভিন্ন আহ, আহ, যে
প্রতিষ্ঠানের সাথে যুক্ত, ট্যুরিজম এটাও বলতে পারি আমরা। মানে এগুলো প্রতিষ্ঠানগুলো কিন্তু এরকম ক্ষেত্রে সময়ে সময়ে সুযোগ নিয়ে থাকে। তো কৃষকদের দল এটা খুবই আমরা জানি একটা সমাজের বেশিরভাগই বঞ্চিত আমরা বলে থাকি একটা সমাজ, তাই না? কৃষকরা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তারা সবসময় বঞ্চনার শিকার হয় এবং এক্ষেত্রে তারা কি করে, তারা বিভিন্ন যে অপ্রাপ্তি বলো বা অপূর্ণতা বা তাদের তাদের সঠিক যে প্রাপ্য পায় না সেটার জন্য কিন্তু আন্দোলন করে এবং সে সাথে কৃষি রিলেটেড যে পণ্যগুলো আছে সেগুলোর সাথে সম্পৃক্ততার এই কৃষকদের কৃষকদের কিছু গ্রুপও ছোট ছোট গ্রুপগুলো কিন্তু একত্রিত হয়ে একটা বড় দলে পরিণত হয়ে সরকারের কাছে তাদের দাবি দেওয়া তুলে ধরে বা তারা তাদের সঠিক প্রাপ্যটা পেতে চায়। এই গ্রুপটাই কিন্তু আমরা মার্ক্সের সেই শ্রেণী সংগ্রামের দলের কিন্তু একটা অংশ বলতে পারি, তাই না? যারা একদমই সমাজ ব্যবস্থা সেই নিম্ন লেভেল পর্যায়ে মানুষ যারা তাদের দাবি দেওয়া আদায় কিন্তু সরকারকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে থাকে। আহ, এটা হচ্ছে গেল। এরপরে আমরা দেখছি ছাত্রদল, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজের একটা অংশ। এই ছাত্রটাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তার মানে ছাত্ররা যখন তাদের দাবি দেওয়া সরকারের সামনে আনে অবশ্যই সেটা যৌক্তিক কারণে নিয়ে আসে। তো এই ছাত্রদল আহ, কারণে তাদের প্রয়োজনের তাগিদে তাদের যে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন ক্ষতিগ্রস্ত অবস্থা, সবকিছুকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সময়ে তারা বেশিরভাগ সময়ে সময় বলা যাবে যে সরকারের কাছে তাদের দাবি দেওয়া তারা উত্থাপন করে এবং সঠিক প্রাপ্য জন্য পাওয়ার জন্য চেষ্টা করে থাকে। আমরা এক্ষেত্রে কিছুদিন আগের কথা বলতে পারি যে যে 2018 সালে আমরা কি দেখেছি যে ছাত্র সমাজ সরকারকে প্রেশার করেছিল, কিন্তু কি মনে আছে কিনা তোমাদের যে যে কোটা সংস্কার এক্ষেত্রে কিন্তু একটা বড় আন্দোলন হয়েছিল, তাই না? তার মাধ্যমে কিন্তু সরকারকে প্রভাব বিস্তারের মাধ্যমে কিন্তু তারা তাদের দাবি দেওয়াটা আদায় করতে পারে, আদায় আদায় করে থাকে। এরপরে বর্ণবাদী দল, এই দলটা মোটামুটি আমাদের দেশের এই দলের সরকারকে প্রভাব বিস্তারের তুলনায় আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি, তাই না? ইন্ডিয়াতে আমরা দেখি যে এই বর্ণবাদী যে দলগুলো আছে ইন্ডিয়ার প্রথায় হিন্দু ধর্মে, তারাও কিন্তু এই দলের ক্ষেত্রে তারা বিভিন্ন ভাবে তারা যখন তাদের সঠিক প্রাপ্যটা পায় না বা এইসব ক্ষেত্রে কিন্তু তারা একসঙ্গে হয়ে কিন্তু এই গ্রুপের আমরা ভূমিকা দেখতে পাই। এরপর উপজাতি প্রতিষ্ঠান, উপজাতি আমাদের দেশের উপজাতিরা আছে। হ্যাঁ, আমরা একসময় দেখেছিলাম 1900 প্রায় 98 না 97 এরকম একটা সময় যে পাহাড়ি বাঙালির যে সেই সময় যে সিচুয়েশনটা এটার উপর প্রেক্ষাপট করে সন্তু লারমার যে দল, হ্যাঁ, সেটাও কিন্তু সে সময় যথেষ্ট ভূমিকা পালন করে এবং এছাড়াও বর্তমানেও কিন্তু ছোট ছোট এবং বিভিন্ন তাদের কাছে প্রয়োজনীয় বিষয়কে কেন্দ্র করেও কিন্তু তারা দেখা যাচ্ছে যে সরকারকে প্রেশার ক্রিয়েট করে। আদর্শিক দল, এই আদর্শিক দল আমরা কি বলছি যে একই আদর্শে উজ্জীবিত হয়ে বা একই আদর্শে অনুসারী দল যখন একত্রিত হয়ে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য সরকারকে প্রেশার ক্রিয়েট করে। এক্ষেত্রে আমরা একটা কিছুদিন আগে বড় একটা উদাহরণ দেখতে পাই যে শাহবাগে যে জাগরণ মঞ্চ, এখানে কি হচ্ছে, এখানে তাদের দাবি দেওয়া ছিল বঙ্গবন্ধু হত্যাকারীদের সঠিক বিচার এবং দেশকে পাপমুক্ত করা। এইটা এভাবে বিভিন্ন আদর্শ উজ্জীবিত দল তাদের দাবি দেওয়া নিয়ে আসতে পারে বা নিয়ে এসে থাকে। তারপরে ধর্মীয় দল, ধর্মীয় দল তাদের ধর্ম কে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে সরকারের কাছে উত্থাপন করতে পারে, যেমন হিজবুত তাহরীর, তারপরে বিভিন্ন যে ছোট ছোট দলগুলো আছে হেফাজতে ইসলাম, এগুলোও কিন্তু তাদের কর্মকাণ্ড প্রেশার গ্রুপ হিসেবে চালিয়ে যায় বা সরকারকে প্রেশার ক্রিয়েট করে থাকে। তো আমরা আমাদের সমাজে এই যে এই দলগুলোর কথা বলছি, এছাড়াও যে সমাজ ব্যবস্থায় রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে আমরা যে মানুষ, এই মানুষ হিসেবে আমাদের বিভিন্ন প্রয়োজন থাকতেই পারে, সেটা স্ট্রং
স্ট্রং গ্রুপ হতে পারে, সেটা উইক গ্রুপ হতে পারে, যে গ্রুপই হোক না কেন সরকারকে তারা একত্রিত হয়ে সরকারকে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করে তাদের দাবি দেওয়াদের চেষ্টা করে। তবে এদের মূল উদ্দেশ্যই কিন্তু তাদের উদ্দেশ্য বা স্বার্থ হাসিল করা। হুম একত্রিত এরা বেশি দিন হয়ে যে একসাথে ছিল তা না, প্রয়োজনে এরা কিন্তু একত্রিত হয় যে এদের কর্মকাণ্ড তারা পরিচালিত করে। এটা গেল হচ্ছে বিষয়। এরপরে আমরা যেটা আরেকটু অল্প আলোচনা করব সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলমোন এবং রাজনৈতিক ব্যবস্থায় ৪ ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কথা বলেছে। স্বতঃস্ফূর্ত হবে কথাটা। স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী, সংগঠিত স্বার্থগোষ্ঠী, অসংগঠিত স্বার্থগোষ্ঠী এবং প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী। মানে একটা রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী লক্ষ্য করে থাকি। তার মধ্যে আলমন্ড পার্ক ৪ ধরনের কথা বলেছেন। স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী মানে আমরা সহজেই বুঝতে পারছি যে এটা স্বতঃস্ফূর্ত হয়ে গড়ে ওঠে। হ্যাঁ, মানে এটা হঠাৎ করে গড়ে ওঠে। এটা কোনো কোনো সময় তাদের আবেগের বশে তাড়িত হয়ে তার এই গোষ্ঠীর জন্ম হয়। বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, প্রয়োজনকে কেন্দ্র করে, হ্যাঁ, এবং কখনো কখনো নতুন কোথাও নেতার আবির্ভাবকে কেন্দ্র করে এর জন্ম হতে পারে এই বিষয়টা। তো তবে অবশ্যই আমরা বলবো যে এই গোষ্ঠীর পেছনে অবশ্যই সুসংগঠিত গোষ্ঠীর সমর্থন থাকে। হ্যাঁ, যে এরা অবশ্যই আন্দোলনটা সংগঠিত এবং নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালনার চেষ্টা করে এবং দেখা গেছে যে এটা পরবর্তীতে মহাশক্তিশালীও একটা গোষ্ঠীতে পরিণত হতে পারে। হ্যাঁ, এর জন্য এরা কখনো কখনো দাঙ্গায়, হাঙ্গামায়, বিক্ষোভ প্রদর্শনও করে থাকে। এই বিষয়গুলো এখানে কাজ করে। আমরা এর জন্য বলতে পারি, একটু আগে যে উদাহরণগুলো দেখালাম সেটা ছাত্র দলের কথা বলতে পারি। তারপরে এই যে আমাদের সড়ক দুর্ঘটনা, এটাকে কেন্দ্র করে হতে পারে। তারপরে হচ্ছে এই যে জাগরণ মঞ্চ, এটাও এর মধ্যে আমরা আনতে পারি যে পরিস্থিতির প্রেক্ষাপটে এগুলো কিন্তু তৈরি হয়ে এরা এইভাবে প্রেশার ক্রিয়েট করে সরকারকে। আচ্ছা, এবার সংগঠিত গোষ্ঠী, স্বার্থ গোষ্ঠী আমরা সহজে বুঝতে পারছি যে এটা খুবই সংগঠিত একটা গ্রুপ। হ্যাঁ, বিশেষ ব্যক্তিদের নিয়ে এটা গঠিত। যেমন এখানে শ্রমিক সংঘের কথা বলতে পারি, আমরা বিভিন্ন ব্যবসায়িক সংঘের কথা বলতে পারি, শিল্পপতিদের কথা বলতে পারি, ধর্মীয় সংগঠনের মধ্যে আমরা আনতে পারি। তো এরা হচ্ছে কি করে গোষ্ঠীর স্বার্থের প্রতিনিধিত্ব করে এবং দাবি আদায়ের জন্য এরা কিন্তু সচেষ্ট। এর ক্ষেত্রে এরা কি করে, এদের কিন্তু অবশ্যই সবকিছুই কিন্তু পরিকল্পিতভাবে মানে করে থাকে এরা। এবং এরা যে বিষয় যেটা করে সেটা প্রভাবশালী মাধ্যম, রাজনৈতিক দল, আইনসভা, আমলাদের সাথে তারা কিন্তু জড়িত হয়ে, সম্পৃক্ততা হয়ে বা তাদেরকে কিন্তু এই বিষয়গুলো অবহিত করে তারা তাদের কাজ উদ্ধারের চেষ্টা করে থাকে। এইটাই। তারপর অসংগঠিত, বোঝাই যাচ্ছে এটা সংগঠিত না। এটা কি ধরনের বিষয়? এটা হচ্ছে যে বংশগত হতে পারে, জাতিগত হতে পারে, আঞ্চলিক, শ্রেণীভিত্তিক, উপজাতীয় দল, এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। দেখা যাচ্ছে যে ধর্মকে কেন্দ্র করে ধর্মীয় প্রধানের নেতৃত্বে হঠাৎ করে কিছু এ ধরনের ভূমিকা তারা পালন করে। তো এটাকে আমরা বলবো মোটামুটি দুর্বল একটা গোষ্ঠী, হঠাৎ করে চাপ প্রয়োগ করে, আবার তারা বেশি স্ট্রংও হতে পারে না। হ্যাঁ, তো এটাই। তারপরে প্রাতিষ্ঠানিক গোষ্ঠী সাধারণত পেশাদারী ব্যক্তিদের নিয়ে এটা তৈরি। রাজনৈতিক দল, আইনসভা, সেনাবাহিনী, আমলাতন্ত্র ইত্যাদি এই গোষ্ঠীর মধ্যে পড়ে। এরা নিজ নিজ গোষ্ঠীভুক্ত ব্যক্তিদের সুবিধা আদায়ের জন্য কিন্তু খুবই সচেষ্ট। হ্যাঁ, আবার কি এদের সাংগঠনিক কাঠামো খুবই স্ট্রং। হ্যাঁ, সহজেই কিন্তু এরা সরকারের সিদ্ধান্তের উপরে কি করতে পারে, মানে প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, মানে এটা হচ্ছে এদের কাজ। তো আমরা এখানে ৪ ধরনের স্বার্থ গোষ্ঠী দেখলাম এবং ৪ ধরনের স্বার্থ গোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের গোষ্ঠী, কেউ স্ট্রং, কেউ উইক। হ্যাঁ, তবে যা কিছুই হোক না কেন তারা চেষ্টা করে সরকারের কাছে তাদের দাবি দেওয়া পেশ করে সরকারের কাছ থেকে সেই আ আ উদ্দেশ্য তাদের উদ্দেশ্য হাসিল করা। তো এই গেল হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বিষয়গুলো। তো এর সাথে আমি তোমাদেরকে আরেকটা একটু যে বিষয় আমি জানিয়ে রাখতে চাচ্ছি, তাহলে আমরা রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই ২ টা গ্রুপ কিন্তু সম্পর্কে জানলাম এবং তাদের কাজ, তাদের কর্মকাণ্ড সবকিছুই বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে এদের মধ্যে যে পার্থক্যগুলো আমরা একটু খেয়াল করে দেখব সেটা হচ্ছে যে
নির্বাচন। নির্বাচনে আমরা কি দেখি যে রাজনৈতিক দলই এই নির্বাচনে কথা চিন্তা করে তাদের কি করে দল ব্যবস্থা পরিচালনা করে থাকে, তাই না? তাদের কাজ হচ্ছে ক্ষমতায় যাওয়া। তাদের নীতি আদর্শ থাকবে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার মানে এটা হচ্ছে রাজনৈতিক দলের বিষয়। এই ক্ষেত্রে গোষ্ঠীরা কি করে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তাদের নীতি আদর্শ থাকে না, তাদের নির্বাচন করাও কোনো বিষয়কে তারা গুরুত্ব দেয় না। তাদের মোট মোট কথা তারা কি কাজ করে, তারা স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে। কল্যাণকর কাজের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আহ, যে রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বসাধারণের, হ্যাঁ, কল্যাণ সাধন করা। এখানে কোনো শ্রেণী স্বার্থকে তারা প্রায়োরিটি দেয় না, সবার কথা ভাবে। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি সমস্ত জনসাধারণের বিষয়কে তাদের গুরুত্ব দেয় না, শুধু নিজেদের বিষয়কে গুরুত্ব দিয়ে তাদের স্বার্থ হাসিল করা, এটাই হচ্ছে কাজ। তারপরে হচ্ছে রাজনৈতিক দল কি করে যে তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য ঘোষণা করে থাকে, হ্যাঁ। কিন্তু প্রেশার গ্রুপ কি করে যে তাদের যে উদ্দেশ্য থাকে সেটা কিন্তু ঘোষণা করে না। তারা বেশিরভাগই চেষ্টা করে চুপে চাপে সরকারের উপর প্রভাব বিস্তার করে সবকিছুকে নিজেদের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করা। তো এটা হচ্ছে বিষয়। আহ তারপর সুসংগঠিত ক্ষেত্রে বলা যাবে যে রাজনৈতিক দল সুসংগঠিত, হ্যাঁ, এবং শৃঙ্খলার মধ্যে এরা পড়ে। তারপরে এদের আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এরা একই আদর্শে না হলে দল গঠন করা হয় না। কিন্তু অন্য ক্ষেত্রে প্রেশার গ্রুপের ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু সুসংগঠিত না, এবং সংগঠিত হলেও তাদের কাজ করার পর তারা আবার নিজেদের অবস্থানে চলে যেতে পারে, বা পরে তারা ইচ্ছে করলে রাজনৈতিক দল গঠনও করতে পারে, সেটা তাদের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে বিষয়। আরেকটা যেটা দেখা যায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলের যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে তারা কিন্তু হুট করে সহজে কিন্তু গ্রহণ করে না। তারা সমস্ত বিষয় পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে সিদ্ধান্ত নেয়। তার মানে তাদের এই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং জটিল, যেটা স্বার্থগোষ্ঠীর ক্ষেত্রে খুবই সহজ। তারপরে রাজনৈতিক দল এখানে যেটাকে প্রায়োরিটি দেয় সেটা হচ্ছে জাতীয় স্বার্থকে, দেশপ্রেমকে। যেটা স্বার্থগোষ্ঠী কিন্তু দেখা যাচ্ছে যে তাদের মধ্যে দেশপ্রেমের বিষয়টা কম থাকে, কারণ স্বার্থ উদ্দেশ্যটা হাসিল করাটা তাদের মুখ্য উদ্দেশ্য। আর রাজনৈতিক দলের কার্যকলাপ সবই গোপনীয়তার কিছু থাকে না, যেটা আমাদের প্রেশার গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই। তো এই হচ্ছে রাজনৈতিক দল আর প্রেশার গ্রুপের মধ্যে এই বিষয়গুলোর পার্থক্য। তার মানে আমরা বলতে পারি যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এখানে রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী দুটাই বর্তমান গণতান্ত্রিক অবস্থার প্রেক্ষাপটে দুটোই কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এগুলোর মধ্যে আহ, বিভিন্ন বিষয় দলের মধ্যে যেসব বিষয় কাজ করে চাপ সৃষ্টি গোষ্ঠীকারের মধ্যে দেখলাম যে সেই বিষয়গুলো কাজ করে না, হ্যাঁ। তবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারকে বিভিন্নভাবে প্রভাবিত করে, রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, এই যে তাদের কর্মকাণ্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক ব্যবস্থায় বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করতে পারে। তো এই ছিল আজকে আমাদের পড়ার আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বিষয়গুলো বুঝতে পেরেছো, হ্যাঁ। আহ, উম, আহ, এবং এরপরে তোমরা আরো ভালোভাবে বিষয়গুলো আহ, আহ, জানার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত। তোমাদের সাথে তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।